শিশিরের প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনো মতেই ঘুমানো যাবে না। আর মিনিট 10 পরেই একটা ফোন আসবে। ফোনটা রিসিভ করে কিছু কথা বলা দরকার। কথাগুলো জেগে থাকা অবস্থায় বলা প্রয়োজন। ঘুমের তালে কথাগুলো বলা যাবে না। গতকাল রাত 10টায় কারেন্ট গেছে আর এসেছে আজ সকাল 5টায়। সারা রাত শিশির ঘুমায়নি। গরমে ওর ঘুম হয় না। সারা রাত ও জেগে থেকে কিছুক্ষণ সারা ঘরে হাঁটাহাঁটি করেছে, কিছুক্ষণ কানে হেডফোন গুঁজে গান শুনেছে, আর কিছুক্ষণ বসে বসে মশার কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত ভোর হওয়া দেখেছে। কারেন্ট এলে রুমে এসে শোয়ার পরও ঘুম আসছিল না। কিছুক্ষণ হলো ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, প্রায় ঘুমিয়েই গিয়েছিল। ঠিক তখনই ফোনের আওয়াজে ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখা যাচ্ছে শুভ্র। হ্যালো। হ্যাপি বার্থডে শিশির সোনা। ঘুম ভাঙলো নাকি ভাঙিয়ে দিলাম? ভাঙিয়ে দিয়েছো। তাই নাকি? আচ্ছা বেশ হয়েছে, এখন আর ঘুমিও না, চট করে উঠে পড়ো, জলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, কেমন? কি পড়বে মনে আছে তো? গুড। আর শোনো, ব্রেকফাস্ট করার দরকার নেই, আমরা বাইরে একসাথে ব্রেকফাস্ট করব, কেমন? রাখি তাহলে। শুভ্র। হ্যাঁ বলো। শিশির নিশ্চুপ। কি কিছু বলছো না যে? আচ্ছা থাক, এখন বলতে হবে না, দেখা হলে বলো, না হয় দেরি হবে, কেমন? আমি ঠিক 9টায় তোমাকে পিক করতে আসবো। ওকে বাই। না, কথাগুলো আর বলা হলো না। ও জানতো কথাগুলো বলতে পারবে না। কেন? শুভর মন খারাপ হবে তাই না, কারণ এটা না, কারণ ও শুভ্রকে ভয় পায়। এই মুহূর্তে যদি ও শুভ্রকে বলে ও আজ যেতে চাইছে না, তাহলে শুভ্র যে কি করবে ও নিজেও জানে না। শুভ্রর কথা মতো আজ শাড়ি পরতে হবে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ও গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে 7:30 বাজে। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হওয়া শুরু করলো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও রেডি হচ্ছে। হ্যাঁ, ও বের হবে, কিন্তু শরীর খারাপের অজুহাতে দুপুরের আগে ফিরে আসবে। এর মধ্যে দরজা ঠেলে শিশিরের মা রাহেলা বেগম ভেতরে ঢুকলেন। ভালো টাইমে এসেছো মা, শাড়িটা পরিয়ে দাও তো। তুই বের হবি? তোর মামাতো বোনগুলো কত শখ করে এসেছে এতদিন পর, আজ একটু তোর সাথে হইচই করবে বলে। দুপুরের আগে চলে আসবো মা, না গেলে ওরা অনেক মাইন্ড করবে। তো তোর ফ্রেন্ডসদের বল বাসায় চলে আসতে, সবাই একসাথে আনন্দ করলি। কোনো প্রয়োজন নেই, বললামই তো দুপুরের আগে চলে আসবো। শাড়ি পরানো শেষ হলে রাহেলা বেগম কিছুক্ষণ মেয়ের দিকে চেয়ে রইলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, নাস্তা বিস্কুট খেতে হবে? খাবো না মা, ওদের সাথে বাইরে নাস্তা করব। এটা কেমন কথা? না খেয়ে যাবি কেন? উফ মা, জোর করো না তো। দুপুরে বাসায় খাবো, সকালে যদি ওদের সাথে না খাই কেমন দেখা যায় তুমিই বলো। তাই বলে আচ্ছা অল্প একটু ক্ষীর খেয়ে যা, তোর জন্যই সকালে রান্না করলাম। উফ, কিন্তু এত সকালে কিচ্ছুই খেতে ইচ্ছে করছে না, তার উপর তুমি মিষ্টি খেতে বলছো। তুমি যাও তো এখন, এসে ঠান্ডাটা খাবো, এখন যাও। শিশিরের ভালো লাগছে না, তার উপর মা ঘোরাঘুরি। 9:15 তার আগে শুভ্র ফোন দিল। কি রেডি? তাহলে নিচে দাঁড়া। ওকে। নিচে নামার পর গেটের সামনে দাঁড়িয়ে শিশির ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে লাগলো। ওর চুলগুলো মোটামুটি লম্বা আর ঘন, তাই শুকাতে বেশ দেরি হয়। চুল শুকাতে ব্যস্ত শিশির খেয়ালই করলো না ওর একটু করে দাঁড়িয়ে কেউ একজন মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়েছে। শুভ্র এক মনে দাঁড়িয়ে দেখেছে শিশির হাত দিয়ে ভেজা চুল নাড়ছে। সকালের হালকা মেঘে ওর মুখে এসে পড়েছে। দেখার মতো কিছু না, কিন্তু এই অতি সাধারণ দৃশ্যে কেমন কিছু পাশে আছে কেন? আচ্ছা, মেয়েটা কি দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে? First blood. কেন শুভ্রর ওকে দেখতে করেন? ওকে একদিন না দেখলে কেন এত হাসপাস করে? আবার ওকে দেখার পর চোখ আঁকড়ে যায়, চোখ সরানো দায় হয়ে যায় কেন? শিশির হঠাৎ সামনে তাকাতেই দেখলো শুভ্র দাঁড়িয়েছে, ওর দিকেই তাকিয়েছে। শিশির কাছে যেয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, দিবে না? শুভ্র খুব সুন্দর করে হেসে বলল, দেখছি না। শিশির প্রচণ্ড ঘুরিয়ে জিজ্ঞেস করলো, তোমার বাইক কোথায়? আনিনি। তাহলে কিভাবে এলো, গাড়ি এনেছো? শুভ্র
চোখের ইশারায় শিশিরের একটা রিক্সা দেখিয়ে বলল। ওইটা দেখোনি? শিশির খুব বেশি অবাক হয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল। তুমি রিক্সা এসেছো কেন? ওর প্রশ্ন করার ধরন দেখে শুভ্র হাসি ফেলল। আস্তে আস্তে বলল। আগে রিক্সায় উঠো, পরে বলছি। রিক্সা শিশিরদের গলি থেকে বের হতে শুভ্র বলল। বাইক আর কার আনিনি, কারণ আজ আমি শুধু তোমাকে দেখবো। বাইক কখনো কার আনলে তোমাকে দেখতে পারি না, শুধু ড্রাইভ করতে হয়, তাই রিক্সা আনলাম। দুজন পাশাপাশি বসবো আর শিশির শুভ্রর দিকে তাকালো। ও একটা ডার্ক ভায়োলেট কালার শার্ট পরেছে। চুলগুলো অন্যদিন জেল দিয়ে সেট করা থাকলেও আজ ওর মাথা ভর্তি ঘন চুলগুলো ঝরঝর করছে। বাতাসে কপালে চোখে আঁচড়ে পড়ছে। শুভ্র খুব মনোযোগ দিয়ে চুলগুলো বাজানোর চেষ্টা করেছে, কিন্তু চুলগুলো যেন শেষ পর্যন্ত হাল করে দিয়ে তাকালো শিশিরের দিকে। তাকে খুব সুন্দর একটা হাসি দিল। এত সুন্দর হাসি কেন ছেলেটা? এই হাসি দেখে কে বলবে এই ছেলেটা কোন মানুষ? এই রিক্সা দেয়াল চত্বর ছাড়িয়ে সামনে এগোচ্ছে। শুভ্র শিশিরের হাতের আঙুলগুলো ফাঁকে মুঠ করে ধরে রেখেছে এবং শিশিরের দিকে তাকিয়ে অনবরত পথ চলে যাচ্ছে। শিশিরের সেদিকে বিন্দুমাত্র আগ্রহ নেই। ও শুভ্রর কোনো কথা। আজকে একটা বিশেষ দিন, ওর জন্য না, শুভ্রর জন্য। আজকে শিশিরের জন্মদিন। জন্মদিন নিয়ে শিশিরের তেমন মাথা ব্যথা নেই, কিন্তু শুভ্র এই দিনটি নিয়ে খুব উত্তেজনায় থাকে। প্রচুর প্ল্যান প্রোগ্রামিং করে। গত বছরও করেছিল। ক্যাম্পাসের ক্যান্টিনেও করে যেন শিশিরের ফ্রেন্ডরাও জয়েন করতে পারে। শুভ্র আর শিশিরের ফ্রেন্ডরা ছাড়াও আরও অনেকে ছিল। ওদের ফ্রেন্ডরা ছাড়া কেউই সেলিব্রেট করতে আসেনি, এসেছিল তামাশা দেখতে। হ্যাঁ, তামাশা। ক্যাম্পাসের সব মেয়ের কাছে এখন শিশির একটা তামাশাই তো। ক্যাম্পাসের হ্যান্ডসাম হাঙ্ক শুভ, মেয়েদের ক্রাশ, সেই ছেলে কিনা শিশিরের মতোই সাধারণ মেয়ের সাথে ঘুরে। শিশির যে শুভ্রর যোগ্য না, তো সেই মেয়েগুলো ওকে বোঝাতে একটু কার্পণ্য করে না। রূপ, রং, সৌন্দর্য নিয়ে শিশিরের কোনো কালেই মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন নিজেকে আসলেই তুচ্ছ মনে হয়, বিশেষ করে শুভ্রর পাশে দাঁড়ালে। শিশিরের ধ্যান ভাঙলো শুভ্রর ডাকে। এই শিশির, শুনছো? হুম আজকে আমরা সারাদিন এই রিক্সায় ঘুরবো। হুম বলেছো একবার। তোমার ভালো লাগছে না? আমার ভালো না লাগা দিয়ে কি আসা যায়? কেন যাবে আসবে না? আজ আমি তাই করব যা তুমি করতে চাও। শিশিরের এবার খুব রাগ লাগতে লাগলো, সাথে হাসিও পেল। শিশির তাচ্ছিল্যের স্বরে বলল। আজ শুধু একটা দিন, আমার ইচ্ছা অনিচ্ছার এত দাম দেখানোর কি প্রয়োজন? শিশির, আমি সবসময় তোমার ইচ্ছা অনিচ্ছার দাম দেওয়ার চেষ্টা করি। ভুল বললেন। শুধুমাত্র সেইগুলোর দাম দাও যা তোমার ইচ্ছা অইচ্ছাগুলোর সাথে মিলে যায়। শুভ এবার খুব তীক্ষ্ণ চোখে শিশিরের দিকে তাকালো। শিশির তখনও সামনে তাকিয়ে, কিন্তু ও ঠায় বুঝতে পারছে শুভ্র ওর দিকে কিভাবে তাকিয়ে আছে। ভয়ে শিশিরের ঘাম ছুটে যাচ্ছে। রাগের মাথায় এসব বলে তো দিয়েছে, কিন্তু এখন কি করবে? শুভ্র কি রাস্তার সবার সামনে এখন ওকে অপমান করবে? কিছুক্ষণ তাকিয়ে থেকে শুভ্র খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলো। শিশির, তুমি কি নিজে কোনো কারণে রেগে আছো, নাকি আমাকে রাগাতে চাইছো? আমাকে রাগানোটা যে ঠিক হবে না তা কি বুঝতে পারছো? এবার শুভ্র নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে চিবিয়ে চিবিয়ে বলল। শিশির, আমি প্রচুর বিরক্ত হচ্ছি, কথার জবাব দাও। শুভ্র রাগের মাত্রা বাড়ছে। রাগে ওর মাথা দপদপ করছে। ওর ইচ্ছা করছে শিশিরকে এই মুহূর্তে রিক্সা থেকে ধাক্কা মেরে ফেলে দিতে। নাক মুখ কুচকানো অবস্থায় শুভ্র চেঁচিয়ে উঠল। এই মামা, রিক্সা ঘুরাও। এত জোরেই ও চিৎকার করলো যে ভয়ে শিশিরের আত্মা খাঁচা ছাড়া হবার উপক্রম। রিক্সাওয়ালাও হকচকিয়ে গেল। কিছুক্ষণ ড্যাব ডেবিয়ে তাকিয়ে থেকে রিক্সা ঘোরালো। রিক্সা শিশিরদের বাড়ির গলির সামনে আসার আগ পর্যন্ত শুভ্র ওর হাত ঠিক আগের মতোই ধরে রেখেছিল। গলির সামনে আসার পর নিজেই হাত ছেড়ে দিল, কিন্তু নেমে যাওয়ার কথা বলল না। মনে মনে খুব করে চাইছিল শিশির যেন নেমে না যায়। একটা ক্ষীণ আশা ছিল হয়তো শিশির বলবে, আমি বাসায় যাব না, চলো ঘুরবো। কিন্তু না, কিছুক্ষণ বসে থেকে শিশির ঠিকই নেমে গেল। ও নেমে যাওয়ার সাথে সাথেই শুভ্র রিক্সা নিয়ে সামনে চলে গেল। রাত 9:30 বাজে। শিশির মাত্র রুমে ঢুকলো।
সকালে বাসায় ফেরার পর ওর কাজিনদের খুশি দেখে কে। তারপর শুরু হলো ওদের হইচই আড্ডা, কেক কাটা, খাওয়া দাওয়া, নাচানাচি পর্ব শেষ করে শিশির এখন খুব ক্লান্ত। পড়ার জন্য একটা বই হাতে নিয়েছে, অমনি ফোন এলো শুভ্রর। বাসায় ফেরার পর শুভ্র আর ফোন দেয়নি, তাই শিশিরও দেয়নি। এখন ফোন ধরে কি বলবে বুঝতে পারছে না, তাও রিসিভ করে। হ্যালো। কি করছো? তেমন কিছু না। ডিনার করেছো? তাহলে আর রাত করো না, ঘুমিয়ে পড়ো। সকালে ক্লাস তোমার 8টায় না? হুম। আমি সময় মতো চলে আসবো। আচ্ছা। রাখি শিশির। উত্তরের অপেক্ষা না করে রেখে দিল শুভ্র। কেটে যাওয়ার পর শিশিরের মনে হলো শুভ্র সকালে একসাথে ব্রেকফাস্ট করবে বলে। কিন্তু করা হয়নি। ওর যা স্বভাব, এখনো কিছু খেয়েছে কি জিজ্ঞেস করে কি সকালের ঘটনার জন্য সরি বলে না শিশির, কারণ এসব অনুতপ্ত যত্ন করার অনুভূতিগুলো মন থেকে আসা প্রয়োজন। এই জোর করে বেঁচে থাকা সম্পর্কে শুভ্রর জন্য এখানে অনুভূতি আসে না, জোর করে বেঁধে রাখাই তো। শুভ্রকে শিশির প্রথম দেখে ভার্সিটিতে ওদের নবীনবরণের দিন। নতুন ভার্সিটি, নতুন পরিবেশ, নতুন বন্ধু। শিশির আনন্দে কুটুম কুটুম করতে করতে সেদিন ভার্সিটি যায়। খুব সাধারণভাবে সেজেছে। হালকা বেগুনি কালার একটা জর্জেট শাড়ি পরেছে, লম্বা চুলগুলো একটা এলো, মুখে হালকা পাউডার, একটু আইলাইনার আর লিপস্টিক, ব্যাস। কিন্তু ক্যাম্পাসের হলরুমে ঢোকার পর ওর মনে হচ্ছে ও বিশাল ভুল করে ফেলেছে, আর একটু সাজা দরকার। বাকি মেয়েদেরকে দেখে মনে হচ্ছে ওরা সব ভুল করেছে। এক একজনের সাজ দেখে ওর মাথা ঘুরে যাচ্ছে। এর মধ্যে এক মেয়ে তো রীতিমতো বইয়ের সাজে এসেছে। নিজেকে ওদের মাঝে খুব বেশি লাগছে শিশিরে। ও চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে দেখছিল, ঠিক তখনই ওর সামনে দিয়ে একটা ছেলে গেল। শিশির আশ্চর্য হয়ে গেল, এ তো ছেলে না, যেন দেবদূত। শিশির হাঁ করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার মাথা ভর্তি ঘন চুল এলোমেলো হয়ে আছে, চোখ, নাক, ঠোঁট এতটাই নিখুঁত, দেখলে মনে হয় কোনো চিত্রকারের পেন্সিলে আঁকা। সবচেয়ে সুন্দর ছেলেটার খাড়া কণ্ঠ। এই খাড়া কণ্ঠটা এই যেন ছেলেটাকে আরো সুন্দর করে তুলেছে। আচ্ছা, হয় শিশিরের পিছন থেকে কেউ একজন জিজ্ঞেস করলো, শিশির পিছনে না করে জবাব দিল, সুন্দর তো বটেই। এই সৌন্দর্য শুধু দেখেই যেতে পারবে, হবে না। এবার শিশিরের একটু লাগলো, পিছনে ফিরে দেখে সেই বই। শিশিরকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, ওনার সৌন্দর্যে ক্যাম্পাসের সব মেয়েরা থাকে। তুমি জানো কিভাবে? আরে আমি যেখানে যাই সেখানকার সব খবরাখবর নিয়েই যাই। ক্যাম্পাসের 80% মেয়েদের সাথে অলরেডি হয়ে যাচ্ছে। এইটি তারা আবার সব হাই ক্লাস মেয়েদের প্রতি তার কোনো আগ্রহ নেই। শিশির বুঝতে পারছে মেয়েটা খুব সূক্ষ্মভাবে ওকে শুভ্রর থেকে দূরে থাকতে বলেছে, যদিও ওর নিজের আগ্রহ নেই এই শুভ্রর ব্যাপারে। তাইও আর কথা না বাড়িয়ে বলল, ও তাই? ফার্স্ট ব্লাড আফরিন শিশির, ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং। ও আমিও ফার্স্ট ইয়ার। First blood. এর মধ্যেই একটি ছেলে এই মিলি বলে ডাক দিল। মেয়েটিও আসছি ভাইয়া বলে গদগদ করতে করতে চলে গেল। আচ্ছা, মেয়েটার নাম তাহলে মিলি। শিশির আবারও মানুষ দেখায় ব্যস্ত হয়ে গেল। হঠাৎ একটা ছেলের সামনে এসে বলল, হাই, আমি ফারাবি, আমি শিশির। ফার্স্ট ইয়ার। হুম। আমি অনেকক্ষণ যাবত দেখছিলাম তুমি একা দাঁড়িয়ে, তাই একটু কথা বলতে এলাম। আসলে নতুন মানুষদের সাথে কথা বলতে আমার একটু আনইজি লাগে, তাই আর কি। আর এটা কোনো ব্যাপার হলো, চলো ওদিকে যাই, ওইদিকে আর কয়েকজন নিউ ফ্রেন্ড আছে। সেদিনের পর শুভ্রর সাথে শিশিরের আরও 2-3 বার দেখা হলো, কথাও হলো। এই 2-3 বার দেখা হওয়ার পরেই শুভ্র ওকে প্রপোজ করে বসলো। প্রপোজাল পাওয়ার পর শিশির যত না খুশি হয়েছিল তার চেয়ে বেশি হয়েছিল অবাক।
এই গ্রিক দেবতা শিশিরের মতো একটা সাধারণ মেয়েকে পছন্দ করে। প্রচুর অবাক হয় শিশির। শুভ্র এখন বসে আছে হাতির ঝিল। সকালে শিশিরকে নামিয়ে দিয়ে সারাদিন উদ্ভ্রান্তের মতো ঘুরেছে। রিক্সাওয়ালাও তেমন কিছু বলেনি। একে তো শুভ্র ভাড়াটা অনেকে দেবে, দ্বিতীয়ত বেচারার আজকে গার্লফ্রেন্ডের সাথে লেগে গেছে, তাই রিক্সাওয়ালাও সারাদিন ঘুরেছে। সারাদিন ঘুরে কিছুক্ষণ আগে রিক্সা ছেড়েছে। যা ভাড়া দিয়েছে তাতে রিক্সাওয়ালা ডাবল খুশি। এখানে এসে বসে শিশিরকে ফোন দিয়েছে। শিশিরের সাথে কথা বলে ও একটা সিগারেট ধরালো। ওর সিগারেটের নেশা নেই, কিন্তু কোনো ব্যাপার নিয়ে খুব টেনশন করলে প্রচুর সিগারেট টানে। এখন ওর টেনশনের কারণ মূলত শিশির। আচ্ছা, এভাবে জোর করে সম্পর্ক চালানোটা কি আসলেই ঠিক হচ্ছে? না, ঠিক হচ্ছে না। কিন্তু ও যে নিরুপায়। আচ্ছা, শিশিরকে কি মুক্তি দিয়ে দেবে, শেষ করে দেবে এই সম্পর্কটা? এর আগেও একবার ভেবেছিল এই ব্যাপারে, যখন সম্পর্কের 8 মাসের মাথায় শিশির ওকে বলেছিল এভাবে জোর করে কতদিন, জোর করে ভালোবাসা আদায় করবে কিভাবে। সেদিন শুভ্র রেগে বাসায় চলে আসে। কিভাবে শিশির নিজেকে? শুভ্র তো ওকে ভালোবাসে নাকি? ওর ভালোবাসাটা কি মেয়েটা বুঝে না? যাবে না ফিরে আর ওইরকম মেয়ের কাছে। ওরকম একটা গেলে আরো 10টা আসবে, তাও ওর চেয়ে সুন্দর। এরপর শুভ্র 2 দিন বাসায় ছিল, ভার্সিটিতে যায়নি বন্ধুদের আড্ডায়। এই 2 দিনে ওর খাওয়া নাওয়া বলতে গেলে লাটে উঠেছিল। এই 2 দিনে দুটো কাজও খুব মনোযোগ দিয়ে করেছে, তা হলো একের পর এক সিগারেট টানা আর কিছুক্ষণ পর পর মোবাইল চেক করা, ভেবে এই বুঝি শিশির মেসেজ দিল অথবা ফোন দিল। যদিও শিশির কোনো মেসেজ আর ফোন দেয়নি, কিন্তু 3 দিনের দিন ভোর হতে না হতে শুভ্র ছুটে গিয়েছিল শিশিরদের বাড়ির সামনে দাঁড়িয়ে শিশিরকে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও রিসিভ করতেই শুভ্র বলল, একটু বারান্দায় আসবে? এখন? মানে কি? তুমি কোথায়? জাস্ট 5 মিনিটের জন্য আসবে প্লিজ, কথা দিচ্ছি বেশিক্ষণ নেব না। কথা না বাড়িয়ে শিশির বারান্দায় এসে বড়সড় একটা ধাক্কা খেলো। এ কি অবস্থা শুভ্রর? চোখের নিচে কালি, উস্কো খুস্কো চুল, সিগারেট টেনে টেনে জ্বলিয়ে ফেলা ঠোঁট। শিশির অবাক হয়ে জিজ্ঞেস করলো, এমন অবস্থা কেন চেহারার? কোথায় ছিলে এতদিন? শুভ্র, তুমি বোধহয় এই কয়েকদিন ভালোভাবে ঘুমাওনি। এত সকালে কেন এলে এখানে? একটু পরেই তো দেখা হতো। শিশির বুঝলো ওকে প্রশ্ন করে আর লাভ নেই, ও জবাব দিবে না, তাই নিজেও চুপ করে গেল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও শুভ্র নিজেই বলছে না, পলকহীন তাকিয়েছে শিশিরের দিকে। এবার শিশিরের খুব অস্বস্তি লাগতে লাগলো। আরও কিছুক্ষণ কেটে গেলে শিশির এবার ভালোভাবে খেয়াল করে দেখলো ওর ঠোঁট হালকা নড়ছে। ও কি কিছু বলছে? মেয়েটা ভালোভাবে কানে লাগিয়ে শুনতে পেল শুভ্র কাউন্টিং করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। হয়েছে, এখন তুমি ভেতরে চলে যাও। তোমার আজকের ক্লাস তো 10টায়, তাই না? আমি ঠিক 9টায় তোমাকে পিক করতে আসবো। হুট করে এসেছিল, আবার হুট করেই চলে গেল শুভ্র। শিশির হতভম্ব হয়ে শুধু ওর যাওয়ার দিকে চেয়ে রইল। এমন কেন মানুষটা? আজ ঠিক 1 বছর 2 মাস পর আবার শুভ্রর মনে হচ্ছে শিশিরকে মুক্ত করে দিবে। কি হবে এভাবে বেঁধে রেখে? মেয়েটা যে এখনো ওর ভালোবাসাটাই বুঝলো না। আচ্ছা, সেদিন যদি ও না যেত নবীনবরণে, যদি না দেখতো সেদিন শুভ্র ওকে, তাহলে কি খুব ক্ষতি হতো? আর যাই হোক, এভাবে কষ্ট পেতে হতো না কারোরই। চোখ বন্ধ করে শুভ্র ফিরে গেল সেই দিনটাই, যেদিন শিশিরকে দেখেছিল প্রথমবার। বন্ধুদের প্যাড়াপ্যাড়িতে সেদিন প্রথম বর্ষের স্টুডেন্টদের নবীনবরণে যাওয়ার জন্য রাজি হয় শুভ্র, কারণ অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছিল ওর ফ্রেন্ডরা। সেদিন যখন বাসা থেকে বাইক নিয়ে বের হয়, তখনও দিন বেশ রৌদ্রোজ্জ্বল। একটা রেস্টুরেন্টে ঢুকে মাত্র ব্রেকফাস্ট করা শুরু করে, অমনি নামে বৃষ্টি। কোনো রকম খেয়ে না খেয়ে বের হয়ে পড়ে। বৃষ্টি বেড়ে গেলে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে, কিন্তু এ কি, মাঝ রাস্তায় বাইক যায় বন্ধ হয়ে। শুভ্রর মেজাজ যায় গরম হয়। সবচেয়ে বেশি রাগ হয় সাজেদের ওপর। শালা আইসা নেই ক্যাম্পাসে, তোরেই আগে ফাটামো। রাগের মাথায় এসব বিড়বিড় করতে করতে শুভ্র হেঁটেই যাওয়া শুরু করে। ক্যাম্পাসের হলরুমে যখনও ঢোকে তখনও অর্ধেক ভিজে আছে। সাজেদকে দেখেই সেদিকে গিয়ে দেয় সাজেদকে একটা বড় সড়ো ঘুষি। দেখ শালা, তো
তোদের জ্বালায় ভিজতে ভিজতে আসতে হয়েছে। কি এক ছাইপাস নবীন বলনে। না এসে কি তুমি পারতা নাকি চাচ্ছু? না আসলে তোমার বাসায় হামলা দিতাম না আমরা। তা আম্মা, আজকে কি মনে কইরা এত প্রকৃতি প্রেমিক হইলা যে এমন ভিজতে ভিজতে আইলা? তুই এমন দাঁত কেলাচ্ছস কেন? মাইয়া পাইয়া গেছিস নাকি? আরে আম্মা কইস না, মাইয়া না, একটা চাঁদের টুকরা। তা এই পর্যন্ত কয়টা চাঁদ খাঁচায় আটকাইলি? একটাও না। মায়ের দেখলে ওই যেমনি খাবত খুবত করে আটকাইবো আর কি। এসব বলা বলি করেই হাসছিল ওরা। অনুষ্ঠানের দায়িত্ব ওর বন্ধুদের উপর থাকায় ওরা কিছুক্ষণ পর পর ব্যস্ত হয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে শুভ্র শান্তি মতো বসে থাকতে পারছে না। ও এসেছে 15 মিনিটও হয়নি, এর মধ্যেই কিছুক্ষণ পর পর মেয়েরা আসছে কথা বলতে। শুভ্র কোনো পাত্তা না দিলেও মেয়েগুলোর উৎসাহ কমছে না। ওরা এসে নিজেদের মতো ভাব জমাতে চাচ্ছে। কি আশ্চর্য, মেয়েগুলোর কি আত্মসম্মান বোধ নেই নাকি? আর কিছুক্ষণ বসার ইচ্ছা থাকলেও মেয়েগুলোর জ্বালায় আর বসা গেল না। ও উঠে সোজা এগিয়ে যাচ্ছে গেটের দিকে। হঠাৎ করেই কারো হাসির আওয়াজে দাঁড়িয়ে গেল শুভ্র। হাসির আওয়াজটা একটু অন্যরকম, ঝুনঝুনির ঝুনঝুন শব্দের মতো। অন্য সব কোলাহল ছাপিয়ে আওয়াজটা শুভ্রর কানে বাজছে। ফিরবে কি ফিরবে না ভাবতে ভাবতেই ফিরে তাকালো পিছনে। এদিক সেদিক চোখ ঘোরাতেই পেয়ে গেল হাসির উৎস, কিন্তু শুভ্রর চোখ যেন আটকে গেল মেয়েটাকে দেখে। মেয়েটা হাসছে, হাসলে মেয়েটার গালে একটা টোল পড়ে। খুব সাধারণ একটা শাড়ি, খুব সাধারণ তার সাজ। চুলগুলো খোপা করা, কিন্তু ছোট ছোট চুলগুলো কানের পিছন থেকে গলা বেয়ে লতা পাতার মতো নেমে এসেছে। সাধারণ একটা মেয়ে, কিন্তু শুভ্রর মনে হচ্ছে ও অনিন্দ কিছু দেখছে। শুভ্রর চোখ সরানো দায় হয়ে যাচ্ছে। ও হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে লাফাচ্ছে। এই বুঝি বেশ হয়ে গেল সাজ্জাদকে। ও কোনো রকমে কাঁপা কাঁপা হাতে ফোন বের করে সাজেদকে ফোন দিয়ে বলল, আমি গেটের কাছে দাঁড়াবো, জলদি আয়। বলেই ফোন কেটে দিল। সাজেদ আসতেই শুভ্র ইশারায় জিজ্ঞেস করলো, মেয়েটার নাম জানিস? আরে এটা তো আমাদের এলাকার মেয়ে। তোর এলাকার? কি যেন নাম, কি যেন নাম, মনে পড়েছে, শিশির। তোর এলাকার আগে তো বলিসনি। আগে বল, কেন বলবো? এটা কি বলার মতো কোনো কথা? যাই হোক, আমি আর 5 মিনিটের মতো আছি। মেয়েটার নিজের সহ 14 গোষ্ঠীর বায়োডাটা আমাকে নিতে যা দ্রুত। 5 মিনিট কেন, 50 মিনিট সময় দিলেও আমি তোর কাজ করতে পারবো না। বেশি শখ লাগলে নিজে যাইয়া খুঁজে নেন। শুভ্র কটমট করে তাকালো সাজেদের দিকে, কিন্তু সাজেদ সেই কাহিনী সম্পূর্ণ উপেক্ষা করে দাঁত বের করে ঝাটকাতে ঝাটকাতে চলে গেল। সাজেদ যাওয়ার কয়েক সেকেন্ড পরেই শুভ্রর ফোনে মেসেজ এলো, সন্ধ্যার পর সব ইনফো পেয়ে যাবি। মেসেজটা পেয়ে শুভ্রের মুখে বিশালাকার একটা হাসি ফুটে উঠল। পরের দিন শুভ্র খুব সকালে বের হয়ে গেল ক্যাম্পাসের উদ্দেশ্যে। কাল সন্ধ্যায় সাজেদ ওকে শিশির সম্পর্কে শিশিরের বাবা আফজাল কবির একজন খুব সাধারণ ব্যবসায়ী, মা শিরিন সুলতানা গৃহিণী, 3 ভাই বোন ওরা। বড় বোনের বিয়ে হয়ে গেছে। মেজ ভাই 2 বার ইন্টার ফেল হয়ে এখন বাবার সাথে ব্যবসায় বসে। বছর দিনে হলে ওরা সাজেদদের এলাকায় উঠেছে। এক ফুপু থাকে কানাডায়, মাঝে সাঝে আসে বাংলাদেশে। মেয়ে হিসেবে শিশির একদম ক্লিন, অর্থাৎ এখনো পর্যন্ত এলাকার কোনো ছেলের সাথে ওকে কথাও বলতে দেখা যায়নি। শিশির সম্পর্কে এত ইচ্ছে পাওয়ার পরও শুভ্রর মনটা খসখস করছিল। গতকালও যে ধাক্কাটা ছিল তা কি ক্ষণিকের মোহ ছিল নাকি অন্য কিছু? এই ব্যাপারটাই ক্লিয়ার করতে আজ এত সকালে ক্যাম্পাস আসা উদ্দেশ্য শিশির। তাদের ইনফো অনুযায়ী ও গেল অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে। ভিতরে একটু উঁকিঝুঁকি দিল, কিন্তু শিশিরকে দেখা গেল না। তাহলে কি এখন আসেনি? শুভ্র ফিরে গেল। ভেবেছিল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আবার যে একবার খোঁজ নিতে, কিন্তু তার করা হলো না। হারামিগুলো নিজেরা গুনে গুনে 3 ক্লাস করলো, ওকেও ধরে ধরে ক্লাস করালো। ক্লাস শেষে শুভ্র এক দৌড়ে শিশিরের ক্লাসের সামনে ক্লাস ফাঁকা। মানে কি ওদের ক্লাস কি শেষ? আজ তাহলে আর দেখা হবে না। শুভ্র মেজাজ সপ্তমে চড়ে গেল। রাগে গজগজ করতে করতে আর মনে মনে বন্ধু নামে মির্জাফরগুলোর পিণ্ডি চটকাতে চটকাতে শুভ্র পুকুরটার দিকে। পুকুরের কাছাকাছি আসতেই ওর হাঁটার গতি কমে গেল।
শিশিরের পার ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশাল বড় কৃষ্ণচূড়া গাছের দাঁড়িয়েছে এক ছেলে। হাত ভর্তি কৃষ্ণচূড়া ফুল। হঠাৎ এক দমকা হাওয়া খেয়ে গেল এড়োতে শিখে। সেই হাওয়ায় তরতর করে লাফিয়ে উঠল মেয়েটির এলোমেলো চুল। সেই সাথে মেয়েটির মুখে ফুটে উঠল এক স্নিগ্ধ হাসি আর গালে পড়ল। শুভ্রর সময় যেন থমকে গেল সেই দৃশ্যে। আবার আবার সেই অনুভূতি। শুভ্রর ভেতরটা ধরফর করতে শুরু করলো। এই বুঝি গানের মতো একটা লাফ দিবে। ও কোনো রকমে ওর বুকের বাঁ পাশটা চেপে ধরে পিছনে ঘুরে গেল। খুব হাঁপাচ্ছে শুভ্র, নিজেকে শান্ত করা দরকার। মুহূর্ত কয়েক পর শুভ্র ঘুরে তাকালো, কিন্তু মেয়েটি নাই, চলে গেল। দিনটাই বাজে আসবে। পরের দিন শুভ্র শিশিরের দেখা পেল ক্যান্টিনে। শুভ্র কিছু চিন্তা ভাবনা না করে ধপাস করে বসে পড়লো ওর সামনে। শিশির তখন কেবলমাত্র চায়ের কাপটা নিয়েছে চুমুক দেওয়ার জন্য, কিন্তু এভাবে একজনকে বসতে দেখে ও ভয় পেয়ে গেল। চায়ের কাপ থেকে অল্প একটু চা ছলকে টেবিলে পড়ে গেল। সবচেয়ে বেশি ভয় পেল সামনে বসে থাকা মানুষটিকে দেখে। এই যে ভার্সিটির মেয়েদের জাতীয় ক্লাস শুভ্র, তুমি এখানে কেন? শুভ্রই প্রথমে জিজ্ঞেস করলো, এখানে বসে চা খাচ্ছ যে, ক্লাস নেই? জি মানে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের কি খবর? জি মানে আপনি লেট হয়ে গিয়েছিল তো তাই। এইভাবে তো ক্লাসে লেট করা ঠিক না, একদমই ঠিক না। প্রথম দিকের ক্লাসগুলো খুব ভালোভাবে করা উচিত। জি ভাইয়া, মানে পরেরটা অ্যাটেন্ড করবো। মানে ভাইয়া আমি এখন উঠি, পরের ক্লাস তো শুরু হয়ে যাবে তাই। তাই নাকি? আচ্ছা যাও, আবার দেখা হবে। এতটুকু শুনেই শিশির ভোর ওড়ে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। শুভ্র হাসছে। মেয়েটা কি ভয় পেয়ে গেল নাকি? কি উঠছে? পরের দিন শিশির আর ভাইরা ক্লাসরুমের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই গতকালকের মতো হওয়ায় দুই ফ্রেন্ডই শুভ্র হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করে, কেমন আছো শিশির? জি এই তো ভালো। আমাকে জিজ্ঞেস করলে না? জি মানে কেমন আছেন ভাইয়া? ভালো। আরে শিশির, গতকাল তো তোমার ফোন নম্বরটা নিতেই ভুলে গেছি। আমার নাম্বার? কেন, তুমি ফোন ইউজ করো না? না মানে জি করি তো। তাহলে দাও দাও, নাম্বারটা দাও। নাম্বারটা পেয়ে যেন শুভ্র চার হাতে পেয়ে গেল। খুশিতে হেলতে দৌড়ে চলে গেল। পিছনে দুই ফ্রেন্ড হতভম্ব হয়ে ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইল। সেদিন এক ক্লাসের পর শিশির আর ওর ফ্রেন্ডরা মাঠে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ ফারাবি বলে উঠল, শিশির, শুভ্র ভাই কি তোর দিকে চেয়ে আছে? দেখতো। শিশির ঘুরে তাকালো, তাকিয়েই ও জমে গেল। শুভ্র তীক্ষ্ণ চোখে তাকিয়েছে ঠিক শিশিরের দিকে। এই চাহনির মানে কি? শিশির কি করলো? শিশিরের ঘাম ছুটে গেল। সেদিন রাতে অবশ্য শুভ্র কোনো ফোন দেয়নি। পরের দিন ক্লাসে যাওয়ার আগে শিশিরকে ডাক করলো শুভ্রর কাছে। শুভ্র দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। শিশির হেঁটে গিয়ে দাঁড়ালো শুভ্রর সামনে। শুভ্র খুব শান্ত চোখে তাকালো শিশিরের দিকে। এক মুহূর্তে পেয়ে চোখ নামিয়ে নিল শিশির। আশ্চর্য, এত ভয় লাগে কেন মানুষটাকে? শুভ্র খুব শান্তভাবে বলল, তোমাকে ভালোবাসি শিশির। শিশিরের কান শব্দ হয়ে গেল। কি বললো? ভালোবাসি? তাও আমাকে? ও কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র বলল, যেদিন নবীন বরণে প্রথম দেখলাম সেদিন থেকে ভালোবাসি। এত সহজে কি ভালোবাসা যায়? কঠিনে কিভাবে ভালোবাসে তাই তো জানি না। জানলে না হয় বলতে পারতাম। আমার ভালোবাসা কি সহজে হলো নাকি কঠিনে? আপনি তো আমাকে ভালোভাবে চিনেন না। কাউকে ভালোবাসতে হলে তাকে চিনতে হয়, এই থিওরি তোমার মাথায় কে ঢোকালো? আমি তো সময় প্রয়োজন। নাও সময়, কোনো ব্যাপার না। শিশির চলে গেল। দাঁড়িয়ে রইল শুভ্র কৃষ্ণচূড়া গাছটার নিচে। এই কয়েক দিনে শুভ্র এতটুকু বুঝে গেছে যে শিশিরের জন্য ওর অনুভূতিগুলো কোনো মোহ বা প্রেম না, তা এগুলোর অনেক ঊর্ধ্বে। এরপর শুভ্র যতবার শিশিরকে উত্তরের জন্য জিজ্ঞেস করে ও আমতামতা করতে থাকে। শেষমেশ শুভ্র বলল, তোমাকে আমি আরেকটা অফার দিই শিশির। তুমি চাইলে আমরা 1 মাস ডেট করতে পারি। তোমার জন্য ভালোবাসতে হলে যেহেতু একজন আরেকজনকে চেনাটা অনেক জরুরি, তাহলে 1 মাস কিন্তু যথেষ্ট সময় হবে আমাকে চেনার জন্য।
1 মাস পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে কন্টিনিউ করব, আর যদি একজন আরেকজনকে ভালো না লাগে তাহলে ব্রেকআপ করে ফেলবো। কি বলো, রাজি? সকল সুন্দর জিনিসের প্রতি মানুষের লোভ থাকে, আর যদি সেই সুন্দর এবং মূল্যবান জিনিস নিজে এসে হাতে ধরা দেয় তাহলে যে লোভ সামলানো দায়। শিশিরও লোভে পড়ে গেল। ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর ছেলেটাকে নিজের করার লোভ। আর তাছাড়া 1 মাসই তো, 1 মাস পর ভালো না লাগলে ব্রেকআপ তো করাই যাবে। এই ভেবেই ও হ্যাঁ বলে দিল। কিন্তু 1 মাসেও বুঝে গেল এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। শুভ্রর সাথে ওর আকাশ পাতাল তফাৎ। রুচিবোধ, চলাফেরা, সামাজিক অবস্থা, সৌন্দর্য সব দিক দিয়েই দুজন বেখাপ্পা। তার উপর ক্যাম্পাসের মেয়েগুলো। ও এক মুহূর্তের জন্য কোথাও একা বসতে পারতো না। মেয়েগুলো যেখানে সেখানে ওকে যা ইচ্ছা শুনিয়ে যেত, যেন ও কোনো মহা পাপ করে ফেলেছে। শুভ্রকে ও কিছুই বলতে পারতো না, কারণ মেয়েগুলো বরাবরই ওর রূপ, রং, সামাজিক স্ট্যাটাস নিয়ে কথা শোনাতো। শিশির যখন ওর সহ্যসীমার চরমে পৌঁছল তখন সিদ্ধান্ত নিল এই সম্পর্ক আর এগোবে না। শুভ্রকে যেদিন বলল ব্রেকআপ করতে চায় সেদিন শুভ্রর চোখে ও রাগের বদলে দেখেছিল বিস্ময়। আসলেই শুভ্র অনেক বেশি বিস্মিত হয়েছিল। ও ভেবেই নিয়েছিল শিশির ওকে ভালোবাসবে। ও ভুরুকুসকে জিজ্ঞেস করলো, কারণ? আমাদের যাচ্ছে না শুভ্র, মিলছে না আমাদের মাঝে। শুভ্র খুব শান্তভাবে বলল। ও তাই? তারপর নিজের কফিতে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পরও শুভ্রর কোনো সাড়া না পেয়ে শিশির উঠতে যাচ্ছিল। শুভ্র বলল, কোথায় যাও? আমি তো এখনো কথা বলাই শুরু করিনি। বসো বসো। শিশির জানতো ওর কিছু কথা শুনতে হবে, সেই প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই চুপ করে বসে পড়ল। তা কি বলছিলে? আমাদের মিলছে না, সম্পর্ক ভাঙতে চাও, বেশ ভালো, কিন্তু আমি যে ভাঙবো না। কেন? তুমি নিজেই দেখতে পাচ্ছ আমরা কত আলাদা। তো সেটাই কি স্বাভাবিক না? দুজন দুজন তো আলাদা হতেই পারি। শুভ্র শোনো। তুমি শোনো। 2 দিন পর এসব থিওরি কই পাও শুনি? ভালোবাসতে হলে চিনতে হবে, এরকম হতে হবে। আমি তো এসব ভেবে ভালোবাসিনি, সুতরাং আমি সম্পর্ক ভাঙবো না। আমরা কিন্তু শুরুতেই ঠিক করেছিলাম একে অপরকে ভালো না লাগলে আলাদা হয়ে যাব। একে অপরকে, অর্থাৎ যদি দুজনেরই সমস্যা হয় তো। কিন্তু এখানে তোমার সমস্যা হচ্ছে, আমার তো না, সুতরাং আমি সম্পর্ক ভাঙবো না। এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, সাইকো কেস নাকি? মনে মনে এটা ভাবলেও মুখে শিশির বলল, এভাবে হয় না শুভ্র, আমি পারবো না। পারবে শিশির, তুমি অবশ্যই পারবে। বলে শুভ্র হাসল। ওর হাসি দেখে শিশিরের শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এরকম হাসি শুভ্রর মুখে আগে দেখেনিও। হাসিটার জন্য ওর পুরো চেহারাই বদলে গেছে। মানে কি? কি বলতে চাচ্ছো তুমি? শিশির, তোমার বাবা যেন কি করে? তা জেনে তুমি কি করবে? ও মনে পড়েছে, ছোটখাটো ব্যবসা কি যেন? হ্যাঁ, ফার্নিচারের দোকান। কাল যদি তোমার বাবার ব্যবসাটা বন্ধ হয়ে যায়? বিস্ফারিত চোখ চেয়ে আছে শিশির। কোনো রকম মুখ খুলে বলল, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? আরে না, কি যে বলো, আমি তো খুব সুন্দরভাবে। কেন করছো এরকম? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। 1 মাস আগে সম্পর্ক শুরু হলেও সেদিন এক নতুন একতরফা সম্পর্কের সূত্রপাত ঘটে, যেখানে শিশির হয়ে যায় শুভ্রের কাছে বন্দী। ভালোবাসা না থাকলেও শুভ্রের জন্য যে ভালো লাগাটা ছিল তাও সেদিন শিশিরের মন থেকে উঠে গেল। ফোনের আওয়াজে বাস্তবে এলো শুভ্র। হ্যালো। কিরে বেটা, গঙ্গায় যে ডুব মারছোস, সারাদিন তো খোঁজই নাই। এই তো ছিলাম আশেপাশে। আশেপাশে থাক আর চেপা চেপাই থাক, এই মুহূর্তে আড্ডায় আয় বেটা, কথা আছে। কি কথা? তোর বিয়ের কথা। ওই শালা, তুই কি আবি? ফায়ার হোস না, আসছি। হাসি হাসি মুখে শুভ্র ফোন রাখলো। এই বন্ধুগুলো আছে বিধায় শুভ্র এখনো হাসে। এই বিশৃঙ্খল জীবনের শৃঙ্খলাই তো এই বন্ধুগুলো আর শিশিরের থেকে পারবে না এই সম্পর্ক, হবে না ওর দ্বারা। নিজের ভালোবাসার মানুষটা ওর সামনে অন্য একজনের সাথে ঘুরে বেড়াবে, হাতে হাত ধরে হাঁটবে, আর শুভ্র তা হতে দেবে? এতটা মহান শুভ্র কখনোই ছিল না।
সকাল 7:30 বাজে। শিশিরের ফোনটা অনবরত বেজেই যাচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকমে ফোনটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো। সারা শব্দ নেই, কিন্তু ফোনটা বেজেই যাচ্ছে। ভালো মতো চোখ খুলে দেখলো, ও আচ্ছা, অ্যালার্ম বাজছিল। অ্যালার্ম বন্ধ করে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে নেমে গেল। 10টায় ক্লাস, এখনই উঠে না পড়লে পরে লেট হয়ে যাবে। গলির মুখে শুভ্র দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। শিশির যে চুপচাপ ওর পিছনে পড়ল। সেই জন্মদিনের ঘটনার পর আজকে 3 দিন হতে চলল। শুভ্র এখনও খুব স্বাভাবিক আছে, তাই শিশিরও আর কিছুই বলেনি। ক্যাম্পাসে নামিয়ে দিয়ে শুভ্র জিজ্ঞেস করলো, ক্লাস 2টা না আজকে? ক্লাস শেষে আমি ক্যান্টিনে থাকবো, আচ্ছা। তারপরও আমি একবার ফোন দিব, কেমন? বলেই শিশির আর দাঁড়ালো না, সোজা ক্লাসে সায়রার পাশে বসার পর সায়রা জিজ্ঞেস করলো, কি কি অবস্থা? বন্দি অবস্থা। মানে? কিছু না। ফোর্স করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো শিশির। শুভ্র ভাইয়া কিছু বলেছে? ওর কিছু বলা না বলে তা কি আসে যায়? ছি, আমি বলি কি, আমি কতদিন চলবে যদি চেষ্টা। কিসের চেষ্টা? যেখানে কোনো ভালোবাসা নেই সেখানে চেষ্টা কেন করবো আমি? কিন্তু চুপচাপ বসে থেকেও তো কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, সমস্যাটা কোথায়? সবই সমস্যা। শিশিরের চোখ দিয়ে ইতিমধ্যে পানি পড়ছে। ও আবার বলতে শুরু করলো, জোর করে আটকে রেখেছে আমাকে। এভাবে কি হয়? আর তুই ক্যাম্পাসের মেয়েগুলিকে দেখিস না, যা ইচ্ছা তাই বলে খোঁচা দেয়। আমি জানি আমার ওর সাথে যায় না, আমি সুন্দর না, আমি স্টাইলিস্ট না, কিন্তু শিশির অনবরত কেঁদেই যাচ্ছে, কথা বলতে পারছে না। তাও ও আবার বলতে লাগলো, এখন এই মানুষগুলো এভাবে বলে, কি নিশ্চয়তা নেই যে কেউ ভবিষ্যতে এভাবে বলবে না? এসব কথাগুলোকে আমার ভয় হয়, আমার খুব খুব বেশি ভয় হয়। যদি কখনো ও একবারের জন্য ভাবে আমাকে ভালোবেসে ঠকে গেছে, কখনো যদি একবারও বলে আমার চেয়ে বেটার কাউকে ও লাইফে ডিজার্ভ করে, তখন তখন আমি কি করব? আমি কি করব? সায়রা কি করবে বুঝে উঠতে পারছে না। সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না, পরিস্থিতি এখন সান্ত্বনায় নর্মাল হবে না। শিশিরের পিঠে হাত বুলাতে বুলাতে সায়রা বলল, শিশির, আমার মনে হয় তোর এই ভয়টাই তোকে আটকে রেখেছে। একবার মাথা থেকে ওইসব চিন্তা ভাবনা একপাশে রেখে দেখ, দেখবি তখন আর এত খারাপ লাগবে না এই সম্পর্কটা। আর তাছাড়া উনি তো বললই তোকে ভালোবাসে। আরে এটা ওর একটা জিদ। ক্যাম্পাসের অর্ধেক বেশির মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আমি এমন না, তাই এভাবে জোর করে আটকে রেখেছে। আমার কিন্তু তা মনে হয় না। ক্লাসে স্যার চলে আসলে ওদের আর কথা বলা হয় না। একটা ক্লাস শেষ হতে না হতেই শিশিরের ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখে শুভ্র ফোন দিয়েছে। রিসিভ করবে না ভেবে রেখে দিল, কিন্তু ফোনটা অনবরত বেজেই চলছে। শেষ পর্যন্ত রিসিভ করতেই হলো। হ্যালো, একটু বাইরে আসো তো, তোমার ডিপার্টমেন্টের নিচে দাঁড়ানো আমি। আরেকটা ক্লাস বাকি আছে শুভ্র, এখনো শেষ হয়নি। আমি জানি অন্য কাজে ডাকছি, তাড়াতাড়ি আসো, নয়তো পরের ক্লাস শুরু হয়ে যাবে। শিশির নিচে নেমে দেখে শুভ্র চিন্তিত ভঙ্গিতে কার সাথে যেন ফোনে কথা বলছে। ওকে দেখেই ফোনটা নামিয়ে রেখে বলল, শিশির, একটু ঝামেলা হয়ে গেছে, আজকে যে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসতে পারবো না। শিশির অবাক হয়ে গেল। এই 2 বছরে যত যাই হোক, শুভ্র ওর এই নিয়ে আসার রুটিন থেকে এক চুল নড়েনি। তাহলে আজ এমন কি হলো? ওকে কিছু বলতে না দেখে শুভ্রই জিজ্ঞেস করলো, শিশির, একা একা যেতে পারবে না? পারবো। নাকি আমি সাজেদকে বলবো তোমায় নামিয়ে দিয়ে আসতে? না না, আমি একাই পারবো। তুমি কি রাগ করেছো? না তো, কেন রাগ করবো? আচ্ছা তাহলে যাও, ক্লাসে যাও, কেমন? বাসায় যে আমাকে ফোন করে জানাবে। শুভ্র খুব ব্যস্ত ভঙ্গিতে চলে যাচ্ছিল, কি মনে করে আবার ফিরে এলো। এসেই শিশিরের গাল আলতো করে শুয়ে বলল, আসলে মাহিদ আর ওর গার্লফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, ক্রিটিক্যাল অবস্থা, আমাদের অনেক বেশি প্রয়োজন সেখানে, তাই। এতক্ষণে বুঝলো শিশির, শুভ্রর দুর্বলতা হলো ওর ফ্রেন্ডগুলো, সুতরাং এই মুহূর্তে হসপিটাল যাওয়াটাই স্বাভাবিক। শিশির বলল, আমি বুঝতে পারছি, তুমি আমার চিন্তা করো না, আমি একাই যেতে পারবো। তারপরও তোমার ক্লাস শেষ হলে আমি চেষ্টা করবো আসার।
আশ্চর্য, কেন তো জোর করছো? বললাম তো আমি পারবো। কিছুক্ষণ চুপ থেকে শুভ্র বলল, আচ্ছা তাহলে আমি যাই। শিশির ক্লাসে চলে এলো। ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। হঠাৎ করে ফোনে টুং করে শব্দ হতেই ফোন বের করে দেখে শুভ্রর মেসেজ, আর বলছিল, দিনের অবস্থা বেশি ভালো না, আজ বেশিক্ষণ আড্ডা দেওয়ার প্রয়োজন নেই। তোমার ঠান্ডার ধাত আছে, বৃষ্টির এক ফোঁটাও সহ্য হয় না, সুতরাং তাড়াতাড়ি বাসায় চলে যেও। আর অবশ্যই বাসায় যেয়ে আমাকে মনে করে ফোন দিয়ে জানাবে। ক্লাস থেকে বের হয়ে সব ফ্রেন্ডরা গেল মাঠে। অনেকদিন পর মন মতো আড্ডা দেওয়া যাবে ভাবতেই শিশির আনন্দে বাকবাকুম করে উঠল। সবগুলো মিলে একসাথে হই হুল্লোড় করছিল। তখন শান্ত সে বসলো। শান্ত বসতেই সায়রা জিজ্ঞেস করলো, কিরে, কথা বলিস? আজকে একদম দিছি মন মতো, বেহা না হইলে ঠিক হইয়া যাইব। কি রে, কার কথা বলতেছিস? আর কইস না, ওই ইন্টিনারে আজকে জাইরেও দিয়া আইসি একদম। মানে কার সাথে কথা বলতেছিস? আরে ও কি সেদিন ছিল নাকি? ওরে ক্লিয়ার কর। আরে ওই যে আছে না একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মিলি না চিলি কি যেন, ওইটার জ্বালায় ক্যাম্পাসের পোলারা আর টিকতে পারলাম না। অ্যাপবিতে রিকোয়েস্ট দিছিল, কথাবার্তা কইলাম কয়েকদিন, আটকা একদিন দেখি লুতুপুতু টাইপ কথা শুরু করেছে। আমিও আস্তে আস্তে ইগনোর শুরু করলাম, কিন্তু ওই মাইয়া সবার কাছে সরাইছে আমি নাকি আর প্রেম দেওয়ানা পাগল। ওই দিন ম্যানেজমেন্ট ডিফর এক ফ্রেন্ড এই ব্যাপারে জিগাইতে আমি আকাশ থেকে পড়লাম। গেলাম আজকে কথা ক্লিয়ার করতে, যাইয়া দেখি ওর ডিপোতে আমার অবস্থা পুরাই হিরো আলম, সব খালি। আমার দেখে আর ব্যাটকায় এমন রাগ চলল, দিলামও জারি। এক জিএফগো রাগও ওর উপর জারি আইলাম। শান্তর কথাবার্তা শুনে সব হাসিতে ফেটে পড়ল। হাসি যেন থামতেই চায় না। কোনো রকমে শিশির জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, এই এন্টিনার ব্যাপারটা কি রে? ক্লিয়ার করে বলতো। ফারাবি গলা খাকারি দিয়ে বলল, এই বিষয়টা আমি ক্লিয়ার করছি বন্ধু। শোন, সব জায়গাতে দেখবি এমন একটা দুইটা মানুষ থাকে যাদের মাথায় এক বিশাল বড় অদৃশ্য এন্টিনা থাকে। তাদের এন্টিনার নেটওয়ার্ক বহুদূর পর্যন্ত বিস্তৃত করে এবং সব গাঁজাখড়ি খবর দেখবি ওদের নেটওয়ার্ক থেকেই ছড়ায়। আর আমাদের ক্যাম্পাসের সেই এন্টিনা হচ্ছে আমাদের চিলিয়াপা। ওনার এন্টিনা এতই লম্পা যে বলেও বুঝাইতে পারতাম না। ফারাবির এরকম কথাবার্তায় আরেক দফা হাসির রোল পড়ে গেল আড্ডায়। সত্যি এই বন্ধুগুলো থাকলে দুনিয়ার কোনো টেনশনই কাউকে স্পর্শ করতে পারে না। বাই দ্য ওয়ে শিশির আফা, আপনার 1 MB কই? 1 MB? 1 ম্যান আর্মি। একে তো আগের হাসি থামছিল না, আবার শান্তের কথা শুনে শিশির হাসতে বেড়ে পড়ে গেল। কোনো রকমে বলল ডিউটিতে, আর কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু অনেক আড্ডা দিল। শিশিরও ইচ্ছা মতো হাসাহাসি করলো। আড্ডাবাজি শেষ হলো যখন কালো মেঘে আকাশ ছেয়ে গেল, দিন কালো অন্ধকারে ঢেকে গেল। চল দিদি, আবার আটকা পড়ে হইব। ঠিক বলছো। চল শিশির, তুই যাবি কেন? ড্রপ করে দিয়ে আসি। আরে না না, কোনো দরকার নেই, একাই যেতে পারবো। শিওর? কারণ দিন অনেক অন্ধকার করছে, জ্বরও হইতে পারে, রাতে আটকে গেলে। এর চেয়ে ভালো আমি ড্রপ করে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, বললামই তো, উল্টা পইরা যাব তোর জন্য। আমি একাই যেতে পারবো। শিশিরের জোরের কাছে আর তার জোর টিকল না। শেষ পর্যন্ত ওকে একটা রিক্সায় তুলে দিয়ে যে যার মতো চলে গেল। রিক্সা কিছু দূর যেতেই ঝপঝপিয়ে বৃষ্টি নামলো। শিশির রিক্সার হুড ফেলে দিল। অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে মন চাইছে। এই বছরের প্রথম বৃষ্টি। রিক্সা যখন বাসের সামনে থামলো তখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। পুরো রাস্তা ভিজে এসেছে শিশির। এখন ওর প্রচুর শীত করতে লাগলো। ভাড়াটা মিটিয়ে বাসার দিকে কোনো রকমে ফ্রেশ হয়ে চলতে চলতে গিয়ে বিছানায় পড়ল শিশির। সকালে গভীর ঘুমের মধ্যেও শিশির টের পাচ্ছে দুলছে। শিশিরের মাথাও দুলছে। ও কোনো রকমে চোখ খুলল। চোখ অসম্ভব জ্বালা করছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগে। শিশির চোখ খুলে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো এবং দ্রুতই আবিষ্কার করলো ওর ফোন ভাইব্রেট করছে। নাম খারাপই দেখা যাচ্ছে। রিসিভ করতে তার থেকে চিৎকার করে উঠলো, তুই কি পাগল? আজকে ইকোনমিক্স পরীক্ষা ভুলে গেছিস নাকি? না না, ভুলি নাই, মনে আছে। তাহলে কই তুই? কয়টা বাজে জানোস? কয়টা?
9:10 অলরেডি একটা ক্লাস শেষ। টাইমের কথা শুনে শিশির লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসল। হঠাৎ এভাবে উঠে বসায় মাথাটা ঘুরে উঠল। বাম হাতে মাথাটা ঠেকিয়ে প্রশ্ন করলো, পরীক্ষা কয়টায়? 3য় ক্লাসে, রাত 1 ঘন্টার মতো সময় আছে। আমি আসতেছি। বলে ফোনটা রাখতে বলে দেখলো 86টা মিসড কল। এর মধ্যে 79টা 8:30 থেকে 10:01 পর্যন্ত একাধারে ফোন দিয়ে গেছে, কিন্তু রিসিভ করতে পারেনি। শুভ্রর চেহারাটা ভাবতেই শিশিরের হাতটা ঠান্ডা হয়ে গেল। আচ্ছা, ও কি এখনো নিচে দাঁড়ানো? শিশির বারান্দার পর্দার আড়াল থেকে, না, শুভ্র নেই। শিশির দেরি না করে দৌড়ে গেল। প্রচুর চোখ পড়ছে, মাথা ভার হয়েছে, কিন্তু আর যেতেই হবে। পরীক্ষাটা না দিলে কিন্তু ওকে আটকে দেবে। ফ্রেশ হয়ে এসে শিশির মাথা ঝাড়তে কেবল চিরুনিটা হাতে নিচ্ছে, তখন শিশিরের মা রুমে থেকে আটকে উঠলেন। এই জ্বর নিয়ে কই যাস? এতক্ষণে আসে কি দরকার ছিল? সময় মতো এসে ডাক দিতে পারলে না? ডাক দেয়নি, কে বললো? সকাল থেকেই দেখে যাচ্ছিলাম, পরে তোর কোনো সারা শব্দ না পেয়ে রুমে এসে দেখি তোর শরীর কাঁপিয়ে ঝড় এসেছে। নিজের শরীরের অবস্থা নিজে বুঝিস না, ভিজতে গেলি কেন বৃষ্টিতে? এই যে এখন ঠান্ডা আর জ্বর বাঁধিয়ে বসে আছিস, আবার এই অবস্থাতেই বের হচ্ছিস। আচ্ছা আচ্ছা, হয়েছে। এক কাজ করো তো মা, ঘরে একটা মাথা এক্সট্রা থাকলে এনে দাও তো আমাকে। নাস্তা করে নি, তারপর ওষুধ খেয়ে নিস। নাস্তা ক্যাম্পাসে করবো, ওষুধটা তখনই খেয়ে নিব। নাস্তা না করে বাসা থেকে বের হবি, তাও এই ঠান্ডা জ্বর নিয়ে? অসম্ভব। মা থামো তো, তোমার সাথে তর্ক করার মতো সময় আমি এখন নেই। প্লিজ ওষুধটা থাকলে নিয়ে এসো। রাহেলা বেগম আর কথা না বাড়িয়ে বের হয়ে যাচ্ছিলেন। ঠিক তখন কি মনে করে আবার ফিরে তাকিয়ে বললেন, তোর এক ফ্রেন্ড ফোন করেছিল সকালে, তোকে ফোন দিয়েছিল, তুই নাকি রিসিভ করিসনি, তাই বাসায় ফোন দিল। ফ্রেন্ড? আমি তো কাউকে বাসার নাম্বার দেইনি। নাম কি বললি? কি যেন বললো নামটা? আরে হ্যাঁ, শুভ্র। মার কথা শুনতে শুনতে ফোনটা হাতে নিয়েছে, ব্যাগে ঢুকে গেল। কিন্তু নাম শুনে ওর হাত কেটে উঠল, সাথে সাথে হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। শুভ্র ফোন দিয়েছিল, ওর নাম্বার হলো কোথায়? কি রে, বেশি খারাপ লাগছে নাকি? আজ না হয় না যা ভার্সিটি? না মানে না, না মা, বেশি খারাপ না। তুমি বলো, কি কি জিজ্ঞাসা করলো শুভ্র? জিজ্ঞেস করলে ভার্সিটি যাবি নাকি না, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, কিন্তু তুই ফোন রিসিভ করছিস না। তো তুমি কি বললে? কি বলবো, বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করেছিস তাই বললাম। শিশির দিশেহারা ভাবে মার দিকে তাকালো। এতক্ষণ যে আশঙ্কা মনে ছিল তা মা সত্যি করে দিল। শুভ্রকে জানিয়ে দিল ও কাল বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। শুভ্র মানা করে দেওয়ার পরও ভিজেছে, এমনকি এতবার বলে দেওয়ার পরও রাতে ফোন দেয়। ওই যে পড়েছে একদিন সকাল, অবশ্যই এতে মারও দোষ নেই। মা তার জানতো না, কিন্তু এখন শিশির ধাপ করে বিছানায় বসে পড়লো। মা রুম থেকে বের হয়ে গেছেন এতক্ষণে। শিশির নিজের সকালে হাত রেখে বলল, উফ, আমার জ্বরটা বোধহয় বেরিয়ে গেছে। কথা হবে 103, না হয় 104 বোধ হয়। শিশির যত ডিপার্টমেন্টের দিকে এগোচ্ছে, ওর কলিজার তত বেশি ধুকপুক করছে। ডিপার্টমেন্টের সামনে যে কলিজা জমে বরফ হয়ে গেল। শুভ্র দাঁড়িয়ে আছে, শিশিরকে দেখে এগিয়ে আসছে ওর দিকে। শিশিরের ইচ্ছা করছে এক মিনিটে বাসায় চলে যেতে। শুভ্র এসে দাঁড়ালো ঠিক শিশিরের সামনে। কালকে বাসায় গিয়েছো কখন? শুনতে পাও না কি জিজ্ঞেস করলাম? ক্লাস শেষ হয়েছে দুপুরে, বিকেলে কেন গেলে? জবাব দাও না কেন? শুভ্র এত জোরে চিৎকার করে উঠল যে আশেপাশের মানুষ পর্যন্ত দাঁড়িয়ে গেল। উৎসুকতা এখন জানতে তাই তারা সব সেদিকেই চেয়েছে। শিশির ভয়ে আর লজ্জায় মাথা নিচু করে ফেলল। এত পাখা গজায় কেন তোমার? আমার প্রতিটা কথা কেন সবসময় অমান্য করতেই হবে তোমাকে? বৃষ্টিতে ভিজবে? বৃষ্টি এত ভিজতে মন চায়, আমি তোমাকে ভেজাচ্ছি। বলেই শুভ্র নিজের হাতের পানির বোতলের পানি ছুঁড়ে মারল শিশিরের মুখে। শিশিরের নাকে মুখে পানি উঠে গেল, ও কাঁচতে শুরু করল। শুভ্র বোতলটাও একদিকে ছুঁড়ে মেরে সন্ধান করে ফেলল। সবাই হাঁ করে তাকিয়েছে শিশিরের দিকে। শিশিরের চোখ ভিজে উঠল।
ব্যাগ থেকে বের করে মুখের সামনে ধরেই হেঁটে চলল ক্লাসের দিকে। ক্লাস শেষে শিশির গেল ক্যান্টিনে। আশেপাশে থেকে কানাঘুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। ও উঠে চলে গেল পুকুর পাড়। কৃষ্ণচূড়া গাছটার নিচে বসল। কড়া রোদ উঠেছে, কিন্তু শিশিরের শীত করছে, মাথা ব্যথা করছে। তাড়াহুড়ায় ঔষধ আনতে ভুলে গেছে। শিশির কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। যখন চোখ খুলল তখন শুভ্রর সামনে দাঁড়িয়ে, হাতে কিছু প্যাকেট। পাশে বসে শুভ্র শিশিরের কপালে হাত দিয়ে দেখলো, সাথে সাথে শুভ্রের কপালে ভাঁজ পড়লো। প্যাকেট থেকে 2 পাতা ট্যাবলেট বের করে ট্যাবলেট আর পানির বোতল এগিয়ে দিল শিশিরকে। হালকা কিছু মুখে দিয়েছিল, টুকটাক ঔষধ খেয়ে নিল। আরেক প্যাকেট থেকে একটা মাস্ক বের করে শিশিরকে দিতে দিতে শুভ্র বলল, ধুলাবাড়িতে তোমার ঠান্ডায় আরো বেশি সমস্যা হয়। আর আজকে সকালের জন্য আমি সরি বলবো না, যেটা তোমারই ছিল। এভাবেই কাটছিল দিনকাল। সম্পর্কটাও চলছিল এভাবেই। শুভ্র যত জোর করতো শিশির তত ঠিকঠাক করতো। শুভ্র এক পা এগোতে শিশির 3 পা পিছায়। এভাবে এক সময় যে তাহলে সম্পর্কের শুভ্ররও এখন ভয় হয়। এভাবে যদিও নিজেও একজন শিশির যদি হারিয়ে যায় কখনো, কি করবে শুভ্র তখন? ওই সমস্তটা ঘিরেই যে শিশির। কিন্তু এভাবেই কাটছে ওদের দিন। শিশিরের মেজাজ এই মুহূর্তে প্রচুর খারাপ হচ্ছে। ওর সামনে মিলি বসেছে এবং সে বিনা বিরতিতে বকর বকর করেই যাচ্ছে। সে শিশিরদের মিড টার্ম শেষ হয়েছে। ওর সব ফ্রেন্ডরা একসাথে ঘুরতে গেছে, কিন্তু ও যেতে পারেনি। শুভ্রের অপেক্ষায় বসেছিল ক্যান্টিনে। আর কিছুক্ষণ পরে মিলির আগমন, আর এখনো চলছে ননস্টপ। শুভ্র ঢুকলো ক্যান্টিনে। অনেকক্ষণ বসেছিলে? আরে শুভ হয়েছে, কেমন আছিস? শুভ্র একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে বলল, আরে ভাইয়া, আমাকে চিনি? আমি মিলি। শিশির, চলো ওই দিকটাই বসি, এদিকে অনেক হালকাও হচ্ছে। বলেই শিশিরকে কনফিডেন্সে নিয়ে গেল আর পিছনে ফেলে গেল। আর আগে ফুসতে থাকে মিলিকে। অন্য একটা টেবিলে বসে হঠাৎ করে মাথাটা টেবিলে ফেলে দিল। শিশির, মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দিল। শিশির করতে লাগলো। আগে কখনো শুভ্র এরকম কিছু বলে না। হঠাৎ বলায় শিশিরের একটু আনন্দ লাগলো। কোনো সাড়া না পেয়ে শুভ্র হালকা মাথাটা উঠিয়ে শিশিরের চেহারা দেখে হেসে ফেলল। আরে বোকা, আমি তো এমনি বললাম। হালকা কিছু খাবারের অর্ডার দিয়ে শুভ্র বলল, সাজেদা বান্দরবন যাওয়ার জন্য ছোটখাটো একটা ট্যুরের প্ল্যান করেছে। তোমার ফ্রেন্ডসরাও নাকি যাবে? তুমিও তো যাচ্ছ নাকি? না, বাসায় রাজি হবে না। আমি কথা বলি বাসায়, সমস্যা কি? দরকার নেই। আর তাছাড়া আমার কাছে এই মুহূর্তে টাকাও নেই। ও ও আচ্ছা, তো কি হয়েছে? আমি টাকাটা শুভ্র, টাকার জন্য না। বললামই তো, বাসায় রাজি হবে না। আমি ফোন দিয়ে বলি। তুমি কি ঝামেলা বাড়াতে চাচ্ছ? না। তাহলে আর এই বিষয় নিয়ে কথা বলবে না প্লিজ। তুমি তো যাচ্ছই। কয়দিনের ট্যুর এটা? 8 দিনের। আর আমি যাচ্ছি না। শিশির অবাক হয়ে তাকালো শুভ্রর দিকে। শুভ্রর বন্ধু, আড্ডা, ট্যুর এগুলো বরাবরই পছন্দ। আর এখানে ওর সব ফ্রেন্ডরা যাচ্ছে, কিন্তু ও যাবে না। কেন? না মানে, তোমার সব ফ্রেন্ডসরা যাবে, তুমি একা রয়ে যাবে। তখন তোমার যদি একা খারাপ লাগে, আমি না হয় থাকি তোমার সাথে। আমার কেন খারাপ লাগবে? একা একা ক্যাম্পাসে সমস্যা নেই তো তোমার? আর তাছাড়া তোমাকে ছাড়া আমারও ভালো লাগবে না। শিশির তাকিয়েছে সামনের মানুষের দিকে। যে মানুষটা খুব সুন্দরভাবে নিজের পছন্দগুলো একপাশ করে ফেলছে শিশিরের জন্য। এখন এই মুহূর্তে এই মানুষটাকে দেখে সে বলবে, এই মানুষটাই ওকে যখন যেভাবে ইচ্ছা করে, যখন মন করে ভালোবাসে, যখন মন করে কষ্ট দেয়। কিন্তু শিশির তো এরকম ভালোবাসা চায়নি। শিশির কখন পারবে এভাবে ভালোবাসতে? কিন্তু সবাই যে বলে মানুষকে কখনো কষ্ট দেওয়া যায় না। তাহলে এ কেমন ভালোবাসা? শিশিরকে বাসায় দিয়ে শুভ্র গেল আড্ডায়। সাজেদ, রবিন বসা। শুভ্র যেতেই অনেক চেঁচিয়ে উঠল, দোস্ত, এবারের ট্যুর। আমি যাচ্ছি না ট্যুরে। এ কথায় যেন আড্ডায় বাদ পড়ল। সব কিছু বড় বড় করে চেয়েছে শুভ্র। এই ঠিক করতো, কানের কাছে গ্যাছ গ্যাছ করবি না। না মানে বন্ধু, তুমি কি মাথায় কোনো আঘাত পাইছো?
দেখি তো, এইদিকে আসো তো। ধুর শালা, দূর হ এখান থেকে। কিন্তু তুই যাবি না কেন? শিশির যাবে না তাই, ওর ফ্যামিলি রাজি হবে না, আর ওকে একা রেখে যেতে মন চাইছে না। লাইলির প্রেমে আমাদের বন্ধুটা পুরো শেষ হইয়া গেল রে। অনেকের এই কথা এসব একসাথে উঠল। হাসি সামনে সাজেদ বলল, তুই কি শিশিরের ব্যাপারে এত সিরিয়াস তা আঙ্কেল আন্টির সাথে ওর ব্যাপারে কথা বলছিস তো? ওনাদের সাথে কি বলবো? কি বলবি মানে? শুভ্র, তুই তোর বাবা মাকে খুব ভালো করে চিনিস, তারা শিশিরের ব্যাপারে শোন, যাদের কাছে নিজের ছেলের চেয়েও বেশি টাকা আর তাদের বিজনেস প্রিয়, আর যাই হোক, তাদের কাছে আমার লাইফের কোনো ডিসিশন শেয়ার করতে চাই না। কিন্তু দোস্ত, পরে কোনো ঝামেলা না হয়। হইব না, আর হইলেও আমি দেখব। আর তাছাড়া আগে শিশিরকে তো রাজি করাই, পরে আমার বাপমার কথা চিন্তা করা যাইব। দেখ, যা ভালো বুঝোস। আজকে 4 দিন শিশির আর শুভ্রর ফ্রেন্ডরা বান্দরবান ট্যুরে গিয়েছে। শিশির ভেবেছিল হয়তো ওর খারাপ লাগবে না, কিন্তু অবাক করার বিষয় ওর খারাপ লাগছে, এবং প্রচুর খারাপ লাগছে। ফ্রেন্ড নাই, আড্ডা নাই, ওদের ছাড়া ক্যাম্পাস সম্পূর্ণ খালি খালি লাগছে। অনেক চেষ্টা করেও নিজের মন খারাপ ভাবটা ভিতরে লুকিয়ে রাখতে পারেনি, চেহারায় ফুটে উঠেছে। তাই দেখে শুভ্র অনেক জোরাজুরি করে আজকে ক্লাসের পর ঘুরতে যাওয়ার জন্য রাজি করিয়েছে। সেই অপেক্ষায় শিশির এখন ক্যান্টিনে বসা। ওর ক্লাস শেষ, শুভ্রর আর কিছুক্ষণ পর শেষ হবে। ঠিক তখনই ক্যান্টিনের দরজা দিয়ে মিলিকে ঢুকতে দেখে শিশির দ্রুত হাত দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করলো, কিন্তু বেশ কিছু সুবিধা করতে পারলো না। মিলি ওকে দেখেই ফেললো এবং চিটিং চিটিং করতে করতে ওর সামনে এসে বলল, কি রে শিশির, কেমন আছিস? এই তো। তোর মনের অবস্থা আমি বুঝি রে। মানে? না মানে, তোর অনেক ধৈর্য রে, এরকম একটা ছেলের সাথে এখনো সম্পর্ক রাখছিস। চুপ করে রইল শিশির। শুভ্র আর শিশিরের ব্যাপারটা বেশি কেউ জানে না, কিন্তু এই মেয়ে কিভাবে জানলো? আর জানলেও পুরো ক্যাম্পাসে না ছড়িয়ে এভাবে শিশিরের সাথে কথা বলেছে। কিভাবে পারিস বলতো এমন একটা ছেলের সাথে থাকতে, যার কিনা ক্যাম্পাসের এত মেয়ের সাথে সম্পর্ক ছিল? তাও তাও যেন তেন সম্পর্ক না, ফিজিক্যালি ইনভলভ পর্যন্ত ছিল। হতবাক হয়ে চেয়ে রইল শিশির। কি কি বলল মেয়েটা? শারীরিক সম্পর্ক মানে? না মানে শিশির, বলছিলাম কি, তোদের তো অনেক দিনের সম্পর্ক, কত হবে, 1.5-2 বছর তো হবেই তাই না? মানে তোরাও কি ফিজিক্যাল? আমি এখন উঠবো বলেই বের হয়ে গেল শিশির। ওর মাথা ভো ভো করছে, কানে বাজছে মিলির কথাগুলো। ক্যাম্পাসের বেশ কিছু মেয়েদের সাথে শুভ্রর সম্পর্ক ছিল, সেটা শুভ্রই নিজে বলেছে। এও বলেছে সম্পর্কগুলো টিকতো 2-3 মাস, এর বেশি না, কিন্তু শারীরিক সম্পর্ক পর্যন্ত না। আর ভাবতে পারছে না শিশির। হঠাৎ পিছন থেকে হাতে হাসকা টান লাগায় ঘুরে তাকালো শিশির। কি ব্যাপার শিশির, কানে তালা মেরে কোন দিকে হেঁটে যাচ্ছ? কয়বার ডাকলাম? কি নিষ্পাপ একটা চেহারা, কি সুন্দর হাসি। এই হাসি দেখে কে বুঝবে এই ছেলে কতটা জঘন্য। মনে আছে তো, আজকে কিন্তু ঘুরবো প্ল্যান করেছিলাম। গাড়ি এনেছি, একটু দূরে তো, কিন্তু জায়গাটা খুব সুন্দর, চলো। গাড়িতে নিয়ে বসালো শিশিরকে। শুভ্রকে অনেক হাসি খুশি লাগছে, কিন্তু শিশির ভেবে কুল কিনারা পাচ্ছে না কি করবে এখন। নেমে যাবে গাড়ি থেকে? যদি হিতে বিপরীত হয়। ভাবতে ভাবতে এই গাড়ি চলতে শুরু করলো। গাড়ি থেকে নেমে শিশির দেখলো বেশ খোলামেলা একটা জায়গা, সামনে একটা নদী। জায়গাটা শিশির চিনতে পারছে না, আসলে ওর মাথায় এখনো মিলির কথাগুলোই ঘুরছে। গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে এসে ওরা বসলো। জায়গাটা সুন্দর না শিশির? আমার খুবই প্রিয় একটা জায়গা, তাই আজ তোমাকেও নিয়ে এলাম। ভালো লেগেছে তোমার? কি ব্যাপার, কিছু বলছো না যে? ক্যাম্পাসের কয়টা মেয়ের সাথে সম্পর্ক ছিল তোমার? হঠাৎ এমন একটা প্রশ্নে শুভ্র ভ্যাবাচাকা খেয়ে গেল। কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে শিশিরের দিকে তাকিয়ে থেকে বলল, হঠাৎ এই প্রশ্ন? জানতে চাচ্ছি। কেন বলতে চাচ্ছ না? আশ্চর্য, বলতে চাইবো না কেন? আর তাছাড়া এই ব্যাপারে আমাদের আগেও কথা হয়েছে। আগেই বলেছিলাম যে আমার বেশ কয়েকজন মেয়ের সাথে সম্পর্ক ছিল। কয়জন? জানি না, অত গুনে গুনে রাখিনি শিশির। তার মানে অগণিত। বেশ ভালো। আর শারীরিক সম্পর্ক ছিল কয়জনের সাথে?
প্রশ্নটা শিশির করলো সোজা শুভ্রর দিকে তাকিয়ে। থ মেরে গেল শুভ্র। কি বললো মেয়েটা? কানে কি ভুল শুনলাম? শারীরিক সম্পর্ক মানে? কি বললে তুমি? কয়টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল তাই জিজ্ঞাসা করলাম। শিশির, কি বলছো এগুলো? এসব আবল তাবল কথা কার থেকে শুনো? কেন নাটক করছো? আমার সামনে এত ভালো সাজার অভিনয় কেন করো তুমি? চুপ করো শিশির, অনেক বলে ফেলেছো, অনেক বেশি বলে ফেলেছো। আর এক মুহূর্ত এখানে বসে তোমার ফালতু কথা শোনার ইচ্ছে আমার নেই। চলো। বলেই শুভ্র হেঁটে চলে যাচ্ছিল। পিছন থেকে শিশির চেঁচিয়ে উঠল। হ্যাঁ, কেন বসবে এখন? সত্যি কথাটা জেনে গেছি, সত্যি কথাটা জেনে গেছি, এখন পালাবেই তো। কিন্তু তুমিও জেনে রেখো, আমি এখন চুপ থাকবো না। কি ভেবেছো আমি বুঝবো না কিছু? এই জন্যই না, এই জন্যই 2টা বছর আমার পিছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছো। ক্যাম্পাসের মেয়েরা পাগল তোমার জন্য, তাদেরকে ইচ্ছে মতো নাচিয়েছো, ব্যবহার করেছো। আমার ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না, তাই ভালোবাসার নাম করে এভাবে আটকে রেখেছো। চিৎকার করেই যাচ্ছে শিশির। শুভ্র খুব শান্তভাবে এগিয়ে এলো শিশিরের কাছে এবং সশব্দে শিশিরের গালে একটা চড় বসিয়ে দিল। চুপচাপ এখন আমার সাথে চলো। অনেক মুখ চালিয়েছো, হান না। আর একটা কথা মুখ দিয়ে বেরোলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। শিশিরের হাত ধরে টান দিলে শিশির এক ঝটকায় হাত সরিয়ে নিল। চেঁচিয়ে বলল, যাবো না তোমার সাথে, আমি কোথাও যাব না। কি পেয়েছো তুমি? হ্যাঁ, কিসের এত অধিকার ফলাও তুমি? ভালোবাসি বলে কি কিনে নিয়েছো আমায়? তোমারটা খাই নাকি পড়ি? হ্যাঁ, কোনো অধিক। শেষ করার আগেই শুভ্র সশব্দে আর একটা চড় বসিয়ে দিল। তবদা মেরে গেল শিশির। প্রথম চড়টার দেওয়ার পর ভেবেছিল হয়তো রাগের মাথায় ভুলে দিয়েছে শুভ্র। রাগের মাথায় ওর হুঁশ থাকে না, অনেক কিছুই করে বসে। কিন্তু দ্বিতীয় চড়টার পর বুঝলো রাগ উঠলেও শুভ্র হুঁশ হারায়নি, বুঝে শুনেই দিয়েছে নিজের ইচ্ছায়। রাগে দুঃখে শিশির ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করলো। শুভ্র গিয়ে হাত ধরলে দাপাদাপি শুরু করে দেয়। শেষ পর্যন্ত শুভ্র ওকে কাঁধে তুলে নেয়। গাড়িতে পিনপতন নীরবতা, নিঃশব্দে কান্না করছে শিশির। একটা ফার্মেসির সামনে গাড়ি থামিয়ে শুভ্র ভিতরে গেল। ফিরে এসে যখন বসলো, ওর হাতে তখন একটা মলম। চড় 2টা খুব জোরেই দিয়ে দিয়েছিল শুভ্র। শিশিরের ঠোঁটের দিকে হালকা কেটে গেছে। শিশিরের মুখ নিজের দিকে ঘুরিয়ে মলম লাগাতে লাগাতে শুভ্র বলল, কখনো ভালোবেসেছো শিশির? আমি বেসেছি। ভালোবাসার মানুষটিকে কষ্ট দিলে কেমন লাগে আমি জানি। ভালোবাসার মানুষটাকে জোর করে বেঁধে রাখতে কেমন লাগে আমি জানি। ভালোবাসার মানুষটা হারিয়ে যাওয়ার ভয় কেমন তাও আমি জানি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রেমিকা না শিশির, তুমি আমার ভালোবাসা। ক্ষণিকের প্রেম বা মোহ না। তোমাকে দেখলে আমার কখনো লোভ হয় না শিশির। তোমাকে নিয়ে আমার স্বপ্ন সাজাতে ভালো লাগে, সুন্দর সুন্দর স্বপ্ন। কারণ ভালোবাসা তো এমনই হয়, তাই না? আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি শিশির। আমি তো সবই স্বীকার করেছিলাম আগের সম্পর্কগুলোর ব্যাপারে। যদি মিথ্যাই বলতাম তাহলে ওগুলো স্বীকার করার কোনো কারণ ছিল না শিশির। আমাকে যদি তোমার বিশ্বাস করতে হয় তাহলে পুরোপুরি বিশ্বাস করো, যেন কেউ কখনো তোমার কান ভরতে না পারে। আর যদি বিশ্বাস করার না হয় তাহলে একদমই করো না। আমাকে সব সময় খারাপই ভেবে নাও, আমার কোনো আপত্তি নেই।